শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই সুস্থই আছেন। নিজের শরীর, পরিবারের সবার শরীরের দিকে একটু দৃষ্টি রাখবা। একটা অনুরোধ আছে, আমরা অনেক সময়ই দেখি নদী বা ছড়ার জল আটকানির লাগিয়া বাঁধ দেওয়া হয়। তো বাঁধ দিলে পরে সরকারিভাবে বিভিন্ন রাস্তাও তৈরি করিয়া দেওয়া হয় বাঁধ তাকিয়া নিচে নামার লাগিয়া। আমরা অনেকেই সেই রাস্তাটা ব্যবহার না করিয়া একটু শর্টকাট করার চেষ্টা করতে গিয়া গরু মহিষ নামাই। এতে করিয়া কিন্তু বাঁধ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। যখন হঠাৎ করিয়া নদীতে বন্যা আয়, তখন কিন্তু আমরা ত্রাহিমাম মধুসূদন ডাক আরম্ভ হয়, ওই বালির বস্তা আনরে, এই কররে সেই কররে। আপনারা একটু সচেতনভাবে এই কাজটুকু করবা। সঙ্গে অনুরোধ করি, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল পান করবা। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। এই কাজটা করতে গিয়া আপনার আশপাশে যদি কুয়া থাকে বা টিউবওয়েল থাকে, এর আশপাশে বাসন মাজা, কাপড় কাচা, স্নান কোনো অবস্থাতেই করবা না। একটু দূরবর্তী স্থানে গিয়া আপনারা এই কাজটুকু করুন। আর যে জায়গার মধ্যে কুয়া আছে, রিং কুয়ায় হইন বা পাত কুয়া হইন, জল শোধনকারী ট্যাবলেট পাওয়া যায়, বিভিন্ন জিনিস পাওয়া যায়, তা দিয়া জলটারে অবশ্যই শোধন করবা। এরপরেও জল ফুটাইয়া ঠান্ডা করবা, ভালোভাবে ফুটাইয়া ঠান্ডা করবা, এরপরে পানীয় হিসাবে গ্রহণ করবা। দাদাবাবুর পরিচয় আমরা জানি। নমস্কার, আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ। গেছে দিন আপনারারে আসর শেষে আমরা কইলাম যে গ্রীষ্মকালীন ফসলের বিভিন্ন রকমের কীটশত্রু আছে, রোগটুক আছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কোন যাব? দেখুন, গ্রীষ্মকালীন যেগুলো শাকসবজি আছে তার মধ্যে প্রধান হচ্ছে আপনার করলা, ঝিঙে, বরবটি, তারপর ডাঁটা বলতে পারেন আপনি, ভেন্ডি বলতে পারেন, পুঁই শাক, উচ্ছে, শসা, এগুলো। তো এগুলো চাষ করতে গিয়ে কৃষক ভাইদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার প্রতিকার খুঁজে বার করতে হয়। তো বর্তমান যুগে কৃষক ভাইরা, শুধু কৃষক ভাইরাই নয়, আমরা যদি বর্তমান যুগে হোম গার্ডেন বা কিচেন গার্ডেন বা বাড়ির ছাদে যদি 5-4টা গাছ লাগিয়ে, তাতেও আমরা কীটনাশক প্রয়োগ করার একটা টেন্ডেন্সি বা মন মানসিকতা তৈরি হয়ে রয়েছে। তো বর্তমান যুগে পুরো বিশ্বের দিকে তাকালে বা আমার ভারতবর্ষের দিকে তাকালে সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। কারণ যেহেতু এটা কীটনাশক, বিষ জাতীয় জিনিস, সেটা কখনো মানুষের জন্য বা প্রাণী জগতের জন্য উপকারী হতে পারে না। খানিকটা সময়ের জন্য হয়তো আমরা ক্ষতিকারক পোকাগুলোকে মারলাম, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা আমাদের উপকারী পোকামাকড়, যেগুলো বন্ধু পোকা, সেগুলোকেও কিন্তু আমরা মেরে ফেলছি। যার ফলে আমাদের এখন সকালবেলা ঘুম থেকে উঠে কারকুল চাষ বা পটল চাষ যে সমস্ত কৃষক ভাইরা করছেন, তাদেরকে হাত দিয়ে পলিনেশন করতে হচ্ছে। হাত দিয়ে পলিনেশন করতে হচ্ছে মানে সকালবেলা দেখবেন পুরুষ ফুলকে নিয়ে স্ত্রী ফুল এর গর্ভমুণ্ডটাতে লাগাতে হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে এখন আর মৌমাছি ততটা নেই, পাখি ততটা নেই, যের কারণ হচ্ছে আমরা কীটনাশক দিয়ে সেগুলোকে কমিয়ে ফেলছি। তখনকার দিনেও চাষ হতো, আমাদের দাদা দাদু ওই সময়, এখনো চাষ হচ্ছে, তখন ওই হাত দিয়ে পলিনেশন বা পরাগরেণু, যেটা আমরা পরাগায়ন বলি, সেটা করতে হয়নি, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্যটা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো কীটপতঙ্গ কন্ট্রোল করতে হলে আপনাকে আস্তে আস্তে আপনাকে জৈবিক পদ্ধতি বা অর্গানিক যে সমস্ত মেজারমেন্টগুলো আছে বা পদ্ধতিগুলো আছে সেগুলোকে অবলম্বন করতে হবে, যার ফলস্বরূপ আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না, মানব জাতির কোনো ক্ষতি হবে না, পশু পাখিদের কোনো ক্ষতি হবে না,
পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে। তো বর্তমানে যুগে বিভিন্ন ধরনের জৈবিক পদ্ধতি বা বায়োলজিক্যাল কন্ট্রোল মেজার যেটা বলতে পারি আমরা, অনেকগুলো আছে। বা আপনি যদি বলেন আইপিএম, আমাদের বইয়ের ভাষায় যদি বলি, হ্যাঁ, আইপিএম মানে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এবং আইডিএম ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট, ওগুলো আমরা অবলম্বন করতে পারি বা এটা প্রয়োগ করতে পারি। আইপিএম বা আইডিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্টটা কি? এটা হচ্ছে সব ধরনের যে কন্ট্রোল মেজারগুলো আছে বা প্রয়োগ পদ্ধতি আছে সবগুলোকে একসাথে প্রয়োগ করা। যেমন ওইখানটায় আপনার বায়োলজিক্যাল কন্ট্রোল আসবে, আপনার মেকানিক্যাল কন্ট্রোল আসবে, হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করা সেগুলো আসবে। তার মধ্যে আমি যদি মেকানিক্যাল বলি, মেকানিক্যাল ধরুন আপনার কোনো মেকানিক্যাল পদ্ধতিতে কোনো একটা পোকামাকড় কন্ট্রোল করা, বা আপনার এই হ্যান্ড পিকিং বলি, বা হাত দিয়ে কোনো গাছের মধ্যে পোকা বসেছে সেটাকে আমরা খুঁজে খুঁজে হাত দিয়ে সেটাকে আমরা ড্যামেজ করে দিলাম, বা যেই গাছের পাতায় পোকার আক্রমণ হয়েছে সেইগুলোকে তুলে আমরা দূরে নিয়ে সেটাকে নষ্ট করে দিলাম, বা আগুনে জ্বলিয়ে দিলাম, বা মাটি চাপা দিয়ে দিলাম, সেটা করতে পারি। আপনারা বিভিন্ন ধরনের দেখবেন ট্রেপ পাওয়া যায়, ট্রেপ, সেটা ইয়েলো স্টিকি ট্রেপ বা হলুদ কাগজ পাওয়া যায়। কারণ আমরা জানি পোকামাকড় সবসময় দেখবেন কিছু কিছু পোকামাকড়, আবার সবগুলো নয়, কিছু কিছু পোকামাকড় হলুদ রঙের দিকে ধাবিত হয়। তো এক ধরনের স্টিকি বা আঠালো জাতীয় কাগজ পাওয়া যায়, সেটাকে যদি আমরা জমির কিছু দূর পর পর যদি আমরা লাগিয়ে ঝুলিয়ে দিতে পারি, সেটার মধ্যে আসে পোকাগুলো আঠা লেগে যাবে আর চুটতে পারবে না, সে এখানেই মারা যাবে। এটা হচ্ছে একটা। আবার হচ্ছে আমরা যেমন বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লাই বা ফলের মাছি বলি আমরা, বিশেষ করে গ্রীষ্মকালীন ফসলে এই সমস্যাটা প্রচুর হয়। দেখবেন করলা, কারকুল, পটল, ওইগুলিতে ফ্রুট ফ্লাইগুলো ওরা পিন মারে, বা ওদের যে ডিম পাড়ার যে অংশটা অভিপোজিটর, ওটা পিন করে দেয়, এবং যার ফলে ফলগুলো নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে ওই ফলগুলো পচে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রুট ফ্লাই ট্র্যাপ একটা আছে, বা ওই কৃষকের ভাষায় ল্যান্টন বলে, সেটাকে আমরা ঝুলিয়ে দিতে পারি। এক ধরনের হরমোন পাওয়া যায়, সেটাকে ওই ল্যান্টনের ভিতরে দিয়ে দিলে যে সমস্ত পুরুষ পোকাগুলো আছে সেগুলো ওই ওটার মধ্যে যে গন্ধ থাকবে সেই গন্ধর মাধ্যমে এরা আকর্ষিত হয়ে আসবে, এবং ওই কেমিক্যালের গন্ধতে ওরা মারা যাবে ওই ট্রেপটার মধ্যে, মানে জমা হবে। সেটা একটা পদ্ধতি। দেখুন যাবো কত সুন্দর সুন্দর পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করা। আমার পুরানা যারা কাকা যেটা আসেন, দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা, তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়া বহুত আমরা শিখাইছেন। কিন্তু আমরা সময়ের অভাব দেখাইয়া পট করিয়া খাওয়া জড়িত করিয়া রাসায়নিক বিষ আনিয়া দিয়া আস্থা দুনিয়ারে বিষময় করিয়া তুলছি। ভাটি গাছের পাতা, এই সময়টাতে ভাটি ফুল আমরা প্রচুর দেখি। ভাটি গাছের পাতা তুলিয়া শুকাইয়া জ্বালাইয়া যে ছাই পাওয়া যায়, এই ছাইটাও যদি গাছের গোড়াত দেওয়া যায় তাহলে নিমাটোডের আক্রমণ প্রতিহত করা যায়। সঙ্গে ভাটি পাতা, নিম পাতা, ঝালমরিচ আমরা যদি একসঙ্গে ফিসিয়া এটার রস নিয়া এটা যদি কৃষিক্ষেত্রে প্রয়োগ করি, আপনারা কাছ থেকেই আমরা শুনছি, আপনারাই হইছেন এইভাবে আমরা করিয়া দিয়া গাছের বিভিন্ন রকমের, বিশেষ করিয়া গ্রীষ্মকালীন ফসলে যে রামাইশের যে জাপ পোকা যেটা হয়, আস্তা গাছ খাইলায়, এই জাপ পোকাটারে আমরা খুব সহজেই দমন করতাম পারি। কারণ রামাইশে কীটশত্রুর আক্রমণ প্রচন্ড বেশি হয়। আর আপনারা কইছেন যে রামাইশ গাছ গজা মাত্র, অর্থাৎ 2-3 পাতা দোয়া মাত্র আপনারা তারে ওষুধ দিয়া 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 বড় করেন। তো এই যে ওষুধটা গাছের মধ্যে থাকলো, গাছ থাকিয়া ফলের মধ্যে আইলো, ফল থেকে আপনার যারা খরিদ করিয়া আপনার রামাইশ লইয়া গেলা, এই রামাইশের মধ্যেও কিন্তু এটা থাকি যায় গিয়া। তো এই জিনিসগুলি যাতে আমরা না হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণ করিয়া লাভ নিতাম পারি। এই ক্ষেত্রে পঞ্চগব্য ব্যবহার করা যায়। সঙ্গে আরেকটা জিনিস দাবো, বর্তমান সময়ে
আপনার অভিজ্ঞতায় অবশ্যই থাকবো যে বীজ শোধন চারা শোধনের ব্যাপারটা কিন্তু প্রায় আমরা ভুলেই গেছি গিয়া। হ্যাঁ, আমরা কই দোকানদার কি আনছি, দোকানদারে তো কইসইন এইটা শোধন করা আছে, শোধন করা লাগতো নাই। দেখুন, আপনি যদি আরেকটু শোধন করেন, তখন শোধন করতে কিন্তু এমন বেশি পয়সা খরচ হয় না। গরুর চেনা দিয়ে আপনি শোধন করতে পারেন। একটু গরম জলের মধ্যে বীজ ভিজিয়ে রাখিয়াও কিন্তু বীজটা শোধন করা যায়। হাসা কইলাম নানি একদম। কারণ এখন যে গভর্নমেন্ট স্টোরগুলো আছে সেখানেও কিন্তু গভর্নমেন্ট থেকে বা আমরা যেমন বিভিন্ন ধরনের এসএ অফিসের আন্ডারে স্টোরগুলো আছে, সেখান থেকে ওরা বিভিন্ন জৈবিক পদ্ধতিতে বীজ শোধন করা যায় এমন কিছু ঔষধ পাওয়া যায়, যেগুলোর মধ্যে আছে ধরুন আপনার সিউডোমোনাস ফ্লোরোসেন্স আছে, হ্যাঁ, বা ট্রাইকোডার্মা ভিরিডি আছে, রাইজোবিয়াম আছে। সেগুলোকে বীজ শোধনের ক্ষেত্রে আপনাকে 200 গ্রাম নিতে হবে। 200 গ্রাম এই ওষুধটা আপনি আপনার 10 থেকে 12 কেজি বীজকে আপনি শোধন করতে পারবেন। সেটাকে শোধন করে লাগালে খুবই ভালো, কারণ এই যেমন রাইজোবিয়াম বললাম, সেটা যদি আপনি বীজের সাথে মিশিয়ে আপনি লাগাতে পারেন, তাহলে ওই রাইজোবিয়ামটা পরবর্তী সময়ে গাছের নাইট্রোজেনটা বাড়াতে সাহায্য করবে। বীজ যদি শোধন করা যায় তবে মোটামুটি 30 থেকে 45 দিন পর্যন্ত গাছের মধ্যে কিন্তু কোন রকমের কীটশত্রু আক্রমণ হইতো না। হাসানানি একদম। তো এটা আপনারা কাছ থেকে আমরা শিখছি। তবুও মানুষের কি তার লাগিয়া বীজ শোধন করেন না, মাটি শোধন করেন না, আমি ওই জিনিসটা বুঝিয়া পাই না। যাব তারপর আপনার এই সেম ভাবে আপনি সেম ঔষধ ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স বা আপনার এই রাইজোবিয়াম যদি আপনি মাটিতে প্রয়োগ করেন, আপনার মোটামুটি ধরেন 10 কেজির মতো যদি আপনি এই জৈব পদার্থগুলো, যেগুলোকে আমরা জীবাণু সার বলি, সেটাকে আপনি মোটামুটি 100 কেজি গোবরের সাথে মিশিয়ে 2 দিন থেকে 1 সপ্তাহ, যদি আপনি 10 দিন রাখতে পারেন তাও ভালো, মিশিয়ে রেখে তারপর যদি জমিতে আপনি প্রয়োগ করেন, তাহলে সেটার একটা ভালো গুণ হচ্ছে, এগুলো হচ্ছে আপনার জীবাণু সার, যেগুলো হচ্ছে মাটির উর্বরতা বাড়াবে, পাশাপাশি আপনার মাটির নাইট্রোজেনের বা ফসফরাসের বা পটাশের ঘাটতি থাকলে সেটাকে, যেমন ফসফরাস সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া থাকে, নাইট্রোজেন সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আপনাকে মাটির উর্বরতা বাড়াবে। পাশাপাশি যেগুলো ক্ষতিকারক জীবাণু বা ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া আছে, সেগুলোকেও এই সমস্ত উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়াগুলো এরা দমন করতে অনেকটাই কার্যকরী। তো সেইভাবে আপনারা যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন কৃষক ভাইরা, কারণ সেটা পরিবেশের পক্ষে ভালো এবং জীবজগতের পক্ষেও খুবই ভালো। তাছাড়া আপনার বিভিন্ন ধরনের নিমের যেগুলো পাওয়া যায় মার্কেটে, আপনি নিম কেক বা নিমের নির্যাস, সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ নিম এমন একটা জিনিস, সেটার মধ্যে অনেক গুণাগুণ আছে। সেটাকে আপনি নিম তেল হিসেবেও আপনি মার্কেটে পেয়ে যাবেন। সেটা আপনি বিভিন্ন ধরনের পোকামাকড় কন্ট্রোল করার জন্য সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যদি কৃষক ভাইরা সেটাকে নিজের বাড়িতেও যদি কেউ তৈরি করতে চায়, সেটাও করতে পারবে। মোটামুটি 5 কেজি নিমের পাতা আপনি যদি ওটাকে ভালো করে পিষে সেটাকে আপনি 5 লিটার ইউরিন এবং 2 কেজি কাউডাঙের সাথে ওভারনাইট বা 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সেটাকে আপনার 24 ঘন্টা পর জমিতে আপনি 100 লিটার জলের সাথে সেটাকে মিশিয়ে আপনি গাছে স্প্রে করতে পারেন। তাছাড়া যখন স্প্রে করবেন, কৃষক ভাইরা অনেক সময় একটা ভুল করে নেয়, সেটা হচ্ছে দুপুরবেলা বা ধরুন এখন গ্রীষ্মকালীন সময় তো প্রচুর হাই টেম্পারেচার থাকে, সেই সময় স্প্রে করে দেয়। ভুলেও সেটা করবেন না। যে কোনো ধরনের ঔষধ যখন আপনি স্প্রে করবেন, আপনি আইদার হয় সকালবেলা করবেন অথবা বিকালবেলা করবেন। রৌদ্রের মধ্যে এইভাবে স্প্রে করাটা ঠিক নয়, কারণ টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে গাছের অনেকটা হ্যাম্পার হয়। তাছাড়া যখন আপনারা স্প্রে করবেন, সেটা বিভিন্ন ধরনের যে সতর্কতা অবলম্বন করতে হয় সেটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে মুখে মাস্ক পরে ওষুধ স্প্রে করবেন এবং বাতাসের গতিপথের বিপরীতে কখনো করবেন না। বাতাস যেই দিক থেকে বইছে, অর্থাৎ বাতাসের গতিপথের পাশাপাশি, মানে যেই দিক থেকে বাতাস আসছে সেই দিক থেকে আপনি স্প্রে করে করে যাবেন। যার ফলে কি হবে, আপনার যে স্প্রের ঔষধ
সেগুলো আপনার শরীরে যাবে না, আপনার নাকে লাগবে না, চোখে লাগবে না, আপনার কোনো ক্ষতি হবে না। কারণ অনেকে ভুল করে বাতাস একদিকে আসছে, এর ঠিক বিপরীত থেকে স্প্রে করে করে আসছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন না। তবে জৈব ওষুধ যখন আমরা স্প্রে করবো তখনও কিন্তু এই সাবধানতা আমরা গ্রহণ করা প্রয়োজন আছে। অবশ্যই করতে হবে, কারণ সেটা অনেক কৃষক সেটার মধ্যে লঙ্কার গুঁড়া দিতে পারে, হ্যাঁ, সাবান বা এই যেমন ডিটারজেন্ট পাউডার দিতে পারে, হ্যাঁ, সেটাতে সাদা পাতার রস দিতে পারে। সেটা যদি আমাদের শরীরের চোখে বা নাকে দিয়ে ঢুকে তাহলে সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। লগে আরেকখান কথা আছে দাবু, আমরা অনেকের ক্ষেত্রেই কিন্তু আইল পরিষ্কার থাকে না। কারণ আমরা ক্ষুদ্র চাষী, বেশি জমি নাই, খানির পর খানি, হেক্টরের পর হেক্টর তো আমরা এখানে আয় নাই। আইলে আইলে আমরা মোটামুটি ও টুকরা আমার হো টুকরা তান এইভাবে আমরা ইয়ে করে রাখি। আইলে পরিষ্কার যদি আপনার না থাকে, আইলের মধ্যেও কিন্তু আপনি ওষুধটা আগে স্প্রে করিয়া দিবা। আর আশপাশে যে জঙ্গল আছে, যেটা আপনার বাঁশঝাড় থাকুক বা যে কোনো গাছ থাকুক, এটার মধ্যেও কিন্তু আপনারা স্প্রে করিয়া দিবা। কারণ এই মরশুমে আমরা অনেকেরই ক্ষেতে কখনো শিম গাছ রইয়া গেছে। কারণ শিম গাছ আমরা চাই আর যে আটটু বৃষ্টি উষ্টি যদি জল দিয়া যদি একটু কিছু ধরানি যায় তাহলে একটু বেশি দামে বেচতাম পারবো। কিন্তু সব ফসলেরই কিন্তু সময় সীমিত। রাঙ্গা শাক আপনি যখন এই মরশুমে খাইবা, কুয়াশা পড়লে যে স্বাদ হইব ওই স্বাদ কিন্তু পাওয়া যাইত না। সুতরাং যে সময়ের যে ফল বা যে ফসল, এই দিকেও কিন্তু আমরা খেয়াল রাখতে হইব। এ সারা দাবু আমরা ফসল রক্ষার লাগে আর কিতা কিতা করতাম পারি। তারপরও যেমন বিভিন্ন ধরনের সাবধানতা বা ইন্টারক্রপিং বলে, বা যেটা শস্য একটা শস্য না করে বা একটা ফসল না করে আমরা বিভিন্ন ধরনের ফসল একই জমিতে করতে পারি। মানে আপনি ধরুন আপনি 5টা লাইন আপনি শস্য করলেন, এরপরের 5টা লাইন হয়তো আপনি মুখী চাষ করলেন, এরপরের 5টা লাইন হয়তো আপনি কোনো ধরনের দানা শস্য জাতীয় করলেন, তারপর আবার আপনি বরবটি চাষ করলেন। এইভাবে যদি ইন্টারক্রপিং করতে পারি তাহলে জমির উর্বরতা যেমন বজায় থাকে, পাশাপাশি কীটপতঙ্গের আক্রমণটা অনেকটা কম হয়। কারণ সাপোজ যদি আমি একটা উদাহরণস্বরূপই বলি, এই বরবটির ক্ষেত্রে জাপ পোকা বা এফিড যেগুলোর আক্রমণ, পরপর যদি বরবটি থেকে যায় একটা জমিতে, এদের আক্রমণ করতে তাদের অনেক সুবিধা হয়। তো সেম ভাবে যদি মধ্যখানে আমি একটা দুটো লাইন আমি কচু বা আপনার মুখী চাষ করে নিই, তাহলে এরা বাধাপ্রাপ্ত হচ্ছে, এক গাছ থেকে অন্য গাছে যেতে এদের বাধাপ্রাপ্ত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এর জন্য ইন্টারক্রপিংটা করলে জমির যেমন উর্বরতা ভালো হয়, সেম ভাবে আপনার পোকামাকড়গুলো অনেকটা কন্ট্রোল করা যায়। তারপর হচ্ছে দাদা যেমন বললেন, জমির আলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ পোকামাকড়গুলো যে সমস্ত ঘাস কিছু আলের মধ্যে থাকে সেখানেও কিন্তু ওরা ডিম পাড়ে। সেই ডিম থেকে যখন বাচ্চা ফুটে বেরোবে, সেই পোকামাকড়গুলো কিন্তু এই ফসলেও আক্রমণ করবে। সেই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষবাস করতে হবে। জমির আলগুলোতে ঘাস রাখা যাবে না, জমির মধ্যে পাতা ফেলে রাখা যাবে না। বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রান্ত পাতাগুলো যদি আমরা অনেক সময় কি করি, এই আমি যেটা বললাম হ্যান্ড পিকিং বা হাত দিয়ে আপনি পাতা ছিঁড়ে দূরে ফেলে দিতেন, যেগুলো পোকামাকড় আক্রমণ করেছে বা যেগুলো রোগাক্রান্ত পাতা, হ্যাঁ, ফেলে দিতে গিয়ে অনেকে পাতা ছেড়ে ঠিক আছে কৃষক ভাইরা, কিন্তু ফেলে দেয় ওরা জমির মধ্যেখানেই ফেলে দেয়, যার ফলে এই রোগাক্রান্ত পাতা থেকে ভালো গাছ যেগুলো আছে সেগুলোতেও কিন্তু রোগটা ছড়িয়ে যায়। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই পাতাগুলো ছিঁড়ে আপনাকে দূরে কোথাও ফেলতে হবে, নতুবা মাটি চাপা দিতে হবে, নতুবা আপনাকে পুড়ে ফেলতে হবে। কারণ এটা স্বাভাবিক একটা সাধারণ ব্যাপার, যদি কোনো রোগাক্রান্ত পাতা ওখানে জমিতেই ফেলা হয়, ওখান থেকে কিন্তু রোগ পোকাটা আবার ছড়িয়ে পড়বে। এর লাগিয়া তো আমরা দাবো সবসময় হই, যখন রবি মরশুমে আলু খেতে যদি কোনো ধসা হয়, বেগুন খেতে যদি ধসা লাগে বা টমেটো খেতে ধসা লাগলে আপনারা গাছটা জ্বালাইয়া ফেলাই দিবা বা মাটির অনেক গভীরে ইয়ে করবা। তবে জ্বালাইয়া ফেলাইলে সবচেয়ে ভালো, আপনার গাছও জ্বলে গেল, রোগ পোকা সবসময় নিঃশেষ হয়ে গেল কিয়া। তো এইভাবে যদি আমরা জৈবিক মতে চাষ করতাম পারি, আর করতাম পারি কিতার লাগিয়া করতে লাগবো, কারণ আমরা জৈবিক মতে যদি চাষবাস না করি
আগামী কিছুদিনের মধ্যে হয়তো এরকম পরিস্থিতি হইব যে আমরা লাগিয়া এক জায়গা থাকবো রাসায়নিক পদ্ধতিতে যারা চাষ করিয়া, আর যারা জৈবিক মতে চাষ করবো তারা লাগিয়া আরেকটা জায়গার মধ্যে আমরা স্থান হইব। কারণ বাজারে কিন্তু জৈব উৎপাদিত বিভিন্ন রকমের ডাল শস্য ঢুকছে, চাল ঢুকছে ইত্যাদি, খুব ভালোভাবেই কিন্তু বিক্রি হয়। মানুষ নিজে বাঁচার লাগিয়া আপ্রাণ চেষ্টা করে, সুস্থ শরীরে দীর্ঘদিন থাকার লাগিয়া চেষ্টা করে, তাইলে জৈবিকভাবেই কিন্তু আমরা চাষ করতে হইব। আজকে আসর এখানে শেষ করি, আর দাদা বাবুরের সঙ্গে নিয়ে গান শুনতে শুনতে। শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, জৈব চাষে রক্ষা পাবে, বসুমাতা করুণ ধাবন। উত্তর পূর্বের আমরা যারা কৃষক বন্ধু আছি, উত্তর পূর্বের আমরা যারা কৃষক বন্ধু আছি, সরকারের লক্ষ্য এবে জৈব চাষ শিখু, সরকারের লক্ষ্য এবে জৈব চাষ শিখু। জৈব চাষে ফল ফসলে সুস্বাস্থ্য পাবে ভাই, জৈব চাষে ফল ফসলে সুস্বাস্থ্য পাবে ভাই। এই লক্ষ্যে উত্তর পূর্বের লক্ষ্য একর জমি চাষে চলো সবাই যাই, চলো সবাই যাই, চলো সবাই যাই, চলো সবাই যাই। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अब पहली वाली बात कहाँ? पर अब तो सब ये डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা পাবে পেনশনের সহায়তা, কাটবে কৃষকের অসহায়তা, আনন্দে খুশিতে কাটবে জীবন, বৃদ্ধ হলে পাবে পেনশন, সুরক্ষিত হবে অন্নদাতা, সুরক্ষিত হবে অন্নদাতা। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত। আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত। প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক। এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ। সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। अन्नदाता किसानों की खुशहाली और उनकी आय में बढ़ोतरी के लिए भारत सरकार लगातार प्रयासरत है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के दूरदर्शी नेतृत्व में पिछले 7 वर्षों में खेती को आधुनिक और किसानों को आत्मनिर्भर बनाने के लिए कई निर्णय लिए गए हैं। छोटा किसान बने देश की शान, ये हमारा सपना है। देश के 80% से ज्यादा किसान ऐसे हैं जिनके पास 2 हेक्टेयर से भी कम जमीन है। अब देश में इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रुपए से अधिक की राशि
सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को एसएमएस के माध्यम से दी जाती है। इस मदद से बुआई के पहले अब किसानों को बीज, खाद, कीटनाशक और कृषि संबंधी अन्य जरूरतों के लिए साहूकारों के आगे हाथ नहीं फैलाना पड़ता। इस योजना से मिले लाभ तथा आवेदन की स्थिति देखने के लिए पीएम किसान पोर्टल लॉन्च किया गया है। इस पोर्टल के माध्यम से पात्र किसान अपना पंजीकरण स्वयं करने के साथ साथ अब तक मिले लाभ और अपने आवेदन की स्थिति फार्मर्स कॉर्नर से देख सकते हैं। इस योजना का लाभ पात्र किसानों को ही मिल सके, इसके लिए इस प्रक्रिया को फूल प्रूफ बनाते हुए इसे आधार और इनकम टैक्स वेरिफिकेशन के साथ साथ फिजिकल वेरिफिकेशन से भी जोड़ा गया है। इसके अलावा किसानों की सुविधाओं और जानकारी के लिए पीएम किसान मोबाइल ऐप भी विकसित किया गया है। पीएम किसान सम्मान निधि योजना का लाभ देश के सभी राज्यों और केंद्र शासित प्रदेशों के किसानों को मिल रहा है। इसे हासिल करके हमारा किसान सबल और आत्मनिर्भर हो रहा है। आत्मनिर्भर भारत की पहचान प्रगतिशील और समर्थ किसान।